এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো প্রথম প্রশ্ন বলেছে নাওয়াডেজ আম আদমি পার্টি ইজ ইন নিউজ, ইট ইজ আ ন্যাশনাল পার্টি। এই মুহূর্তে কটা ন্যাশনাল পার্টি আছে আমাদের? তো এটা আমরা দেখতে পাবো ন্যাশনাল পার্টি, এটা মনে রাখবে। গেল, এটা বলছে দ্য পাল্ক স্টেট সেপারেটস হুইচ অফ দ্য ফলোইং টু কান্ট্রিজ, যে দুটো কান্ট্রিজকে এখানে সেপারেট করে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। পাক স্টেটটা কোথায়, যে ম্যাপ দিয়ে দিয়েছি দেখো, তখন যারা প্রথম দিকে যারা সলভ করেছে হয়তো পাওনি, এখানে পরে দিয়ে দিয়েছি দেখে নাও। এই ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে এই পাল্ক স্টেটটা রয়েছে। কোনটা? এটা হচ্ছে এই যে এটা, এই যে লাইনটা, এটাকে বলা হচ্ছে পাল্ক স্ট্রেট, ঠিক আছে। তো এটা দুটো দেশকে এখানে কিন্তু ডিভাইড করেছে। এবার এখানে ডিটেলস আরো লিখে দিয়েছি, ঠিক আছে, যে কোন কোন আইসল্যান্ড গুলো আছে। এখানে যেমন দেখতে পাচ্ছ যে রামা ব্রিজ আছে, আদম ব্রিজ যেটাকে বলা হচ্ছে রামা ব্রিজ, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিও, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো বারবার কিন্তু জিজ্ঞেস করে। এই প্রশ্নটা যেমন একবার এসেছিল পরীক্ষায়, তোমাদের নেটে বোধহয় আসেনি, এটা কোনো একটা এন্ট্রান্সে দেখেছিলাম, প্রশ্নটা এসেছে, দেখে নিও। তারপরে এখানে চলে আসো, কি বলছে, কাচাতিভু আইসল্যান্ড ইজ কারেন্টলি ইন নিউজ, this island is a disputed territory between এটা হচ্ছে ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা। কেন ইন্ডিয়ান শ্রীলঙ্কা? তার কারণ কাচাটিবু এটা 1974 সালে দেখবে আমাদের 1974 সালে এটাকে দিয়ে দেওয়া হয়েছে। 1974 সালের দিকে এটা আমাদের এই ল্যান্ডটিকে, এই ইন্দিরা গান্ধী শ্রীলঙ্কাকে দিয়ে দিয়েছিল, শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া হয়েছে। তো শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া হয়েছে কারণ নেহেরুর একটা কোট আমরা আমি দেখছিলাম একটা ভিডিওতে, জয়শঙ্কর সেখানে বলছিলেন, নেহেরুর একটা স্টেটমেন্ট তিনি বলছিলেন সেখানে, যে নেহেরু বলেছিলেন সেই সময়, যে তারও আগে মানে 74-এ না, 74-এ তিনি বেঁচে নেই, তার আগে বলেছিলেন যে এই আইল্যান্ডটি তার কাছে বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। তো স্বাভাবিকভাবে তিনি এটার উপরে এতটা বেশি ফোকাস করতে চান না। পরবর্তীকালে 74-তে এটা দিয়েই দেওয়া হয়েছে। তো এখন সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে বিবেচিত হচ্ছে, যে না এটা যদি আমাদের কাছে থাকতো তাহলে হয়তো স্ট্র্যাটেজিক্যালি একটা সিগনিফিকেন্ট রোল হয়তো আমাদের ইন্ডিয়ান ফরেন পলিসিতে, আমাদের সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে কিন্তু প্লে করতো। তো এখন সেটা আফসোস করা হচ্ছে, ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝে এটা কিন্তু একটা আইল্যান্ড। তো এটা এখন মালিকানাটা কার আছে? এটা হচ্ছে কাচাতিপ, এবং শ্রীলঙ্কার কাছে নিজের ম্যাপও আছে, সেই ম্যাপেতে কিন্তু দেখাতে পারে। কিন্তু ইন্ডিয়ার কাছে কিন্তু কোনো রকমের ম্যাপ নেই যে ইন্ডিয়া এটা নিজের বলে দাবি করতে পারে। এই ধরনের একটা কন্ট্রোভার্সি চলছে, নিউজ পেপারগুলোতে এই জিনিসটা আসছে, তোমরা জানো। এবং এটা এই দুটো পলিটিক্যাল পার্টিজ এর মাঝে, বিশেষ করে এই বিজেপি এবং কংগ্রেসের মাঝে একটা এই ইলেকট্রাল একটা বলতে পারে এক প্রকার গেম চলছে বলে এখন এই প্রকার বাদানুবাদ চলছে। কিন্তু এটা বিষয়টা হচ্ছে যে অনেক আগে এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো শ্রীলঙ্কা এটাতে তোমরা দেখবে যে তারা বলেছে যে ওদের মাঝে, ওদের দেশে এখন ইলেকশন চলছে, তো সেই ধরনের এখন এই শব্দগুলো এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কাজে এগুলোতে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন নেই। এটা আমরা অনেক আগে থেকে এটা আমরা নিজেদের আমাদের অ্যাকুইজিশনে আছে, তো এটা নিয়ে কথা বলা দরকার নেই। তো তারা এক প্রকার ইগনোর করেছে। এখানে এই প্রসঙ্গেই তোমরা দেখবে আর একটা বিষয় সেটা উঠে আসে, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা আর মাঝে, ইন্ডিয়ার মাঝে তোমরা দেখবে ফিশার্সম্যানদের যে ডিমান্ড সেটা নিয়ে একটা দেখবে ডিসপিউটস আছে। ফিশারম্যানদের বারে বারে দেখবে তারা লাইনটা ক্রস করে বলে তাদেরকে এখানে শ্রীলঙ্কাতে জেলে আটকে রাখা হয়, এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো ফিশার্সম্যানরা চাইছে তারা একটা পার্মানেন্ট একটা সলিউশন হোক, কিন্তু এই ধরনের সলিউশন হচ্ছে না, এবং এই ধরনের ঘটনাগুলো, শব্দগুলো বা বিষয়গুলো সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেখে তারাও এক প্রকার কিন্তু বিরক্ত। তো এগুলো মাথায় রাখবে যে আমাদের আরো কোন ইস্যুস গুলো আছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে যেগুলো ডিসপিউটেড রয়েছে। তো ফিশারম্যানদের যে ইস্যু সেটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু, যে সেখানে একটা লাইন ক্রস করে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, এবং আমাদের প্রচুর ফিশার্সম্যান সেখানে কিন্তু জেলে বন্দী আছে বা আটকে দেওয়া হয়। সিকিউরিটির একটা সেখানে কিন্তু হিউম্যান সিকিউরিটির একটা কিন্তু প্রশ্ন সেখানে মাথা চাড়া দেয়। বলো কি বলছো? হ্যাঁ, বলছিলাম কোশ্চেন নাম্বার 1 যেটা পলিটিক্যালিটি, সেখানে এনসিসি যেটা সেটা আগে ছিল, এখন বাদ দেওয়া হয়েছে, এখন এনপিপি আছে, ন্যাশনাল পিপলস পার্টি। ন্যাশনাল পিপলস পার্টি 6টা কারা কারা হলো তাহলে? আমি নিজেই গুলিয়ে ফেলছি। ন্যাশনাল পিপলস পার্টি, হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, বিএসপি আছে, ন্যাশনাল বিএসপি আছে আর পিপিপি আর এনপিপিটা হচ্ছে আমাদের নর্থ ইস্টের প্রথম কোন, এটাও পরীক্ষায় প্রশ্নটা এসেছিল যে নর্থ ইস্টের কোন প্রথম পলিটিক্যাল পার্টি যারা জাতীয় পার্টির তকমা পেয়েছে, তো এটা হচ্ছে এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি, তাই না? এদের সিম্বলটা হচ্ছে বই। এটাও কিন্তু রিসেন্টলি প্রশ্নটা নেটে এসেছিল, ভালো করে ধ্যান দেবে। যাই হোক, এটা আমরা পেলাম। তারপরে চলে আসো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? হু অ্যালটস দ্য ইলেকট্রাল সিম্বল টু পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া?
তো ইলেকশনস কমিশনস অফ ইন্ডিয়া হবে, জানো যে ইলেকশনস কমিশনস অফ ইন্ডিয়া সিম্বলস সেখানে প্রদান করে, কিন্তু আলটিমেটলি সেই সিম্বলস নিয়ে যদি কোনো ডিসপিউটস দেখা দেয় তাহলে সেটার সমাধান আমরা দেখতে পাই কাকে করতে, সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু ইন্টারফেয়ার করতে পারে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু ইন্টারফেয়ার করতে পারে, বোঝা গেছে। রিসেন্টলি দেখবে এটা নিউজে আছে, তার অন্যতম কারণ হচ্ছে যে এই এনসিপির জানো তোমরা যে অজিত এই শরদ পাওয়ার এই পার্টিটা প্রতিষ্ঠা করেছিলেন, তো তার ভাইপো যিনি আছেন সেখানে, তার অজিত পাওয়ার, তার সঙ্গে একটা কিন্তু কন্ট্রোভার্সি চলছে। তিনি বুঝতেই পারছো যে ইডি প্রথমে তাকে মানে হুমকি দিল, মানে বিজেপি তার প্রতি করাপশনের কেস লাগালো, ইডি তারপর সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করলো যখন, বা করছে, তখন সে ভয়ে গিয়ে, যেটা খবরের কাগজে আমরা দেখছি শুনছি আর কি, তারপরে সে গিয়ে বিজেপিতে জয়েন করলো এবং উপমুখ্যমন্ত্রীর পোস্টও পেয়ে গেল। জানো তোমরা এটা যে মহারাষ্ট্রে এটাই হয়েছে এবং দুটো পলিটিক্যাল পার্টিকে এইভাবে ভেঙে মানে ভাঙা হয়েছে বা ভেঙে গেছে, যাই হোক। তো এটা শিবসেনার ক্ষেত্রেও এই একই জিনিসটা কয়েক মাস আগে আমরা দেখলাম, এটা এনসিপির মধ্যেও এই জিনিসটা আমরা কিন্তু দেখতে পেলাম। এবং তোমরা জানো যে এখন এনসিপি, শিবসেনা এবং সেখানে কিন্তু এই বিজেপি, তারা এখন কোয়ালিশন গভর্নমেন্ট পরিচালনা করছে। তো যাই হোক, অজিত পাওয়ার এখন তোমরা দেখবে যে এই সিম্বলটা পেয়েছে কি না, শিবসেনার নামটা পেয়েছে এবং তারা ওই সিম্বলটাও পেয়েছে, তাদের যে ওই ঘড়ির যে সিম্বল, টেবিল ঘড়ির যে সিম্বল, সেই সিম্বলটাও তারা পেয়েছে। বাট তার কাকা মানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন দলটা, তিনিই তার নিজের সিম্বল হারিয়ে ফেললেন। তাকে এখন অন্য একটা সিম্বল দেওয়া হয়েছে। কোন সিম্বল দেওয়া হয়েছে নেক্সট প্রশ্নে পাবে তোমরা। অন্য একটা সিম্বল দেওয়া হয়েছে, তো সেই সিম্বলটা তাকে নিতে হয়েছে, যদিও এটা নিয়ে একটা কোর্টে কেস চলছে, তো সুপ্রিম কোর্টে এখন এটার কিন্তু হিয়ারিং চলছে। যাই হোক, এটা পাবে তোমরা। দেখো এখানে এই যে এই সিম্বলটির কথাই তোমাদের বলছিলাম, এই যে সিম্বলটি দেখতে পাচ্ছ, এই সিম্বলটির কথাই তোমাদের বলছিলাম, এই সিম্বলটি। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি recently a split has been seen in a political party which came to a conflict over their electoral symbol. So which political party has been allotted man blowing turha? এটা ম্যান ব্লোয়িং টুরহা মানে হচ্ছে আগেকার দিনে তোমরা দেখবে ওই এইরকম ভাবে প্রতিধ্বনি দেওয়া হতো, কোনো কোনো বিষয়কে অ্যালাউন করা, কি বলে, রাজার প্রতি এক প্রকার শ্রদ্ধা নিবেদন হিসেবে এটাকে দেখানো হতো। তো এটা টুরহা বলা হয় এটাকে, অ্যাজ আ সিম্বল বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো ইলেকশন কমিশন এই সিম্বলটা দিয়েছে, এটা হচ্ছে এনাকে ন্যাশনাল কংগ্রেস পার্টি, দ্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, শরৎচন্দ্র পাওয়ার নিজের দলের নামটাই হারিয়ে ফেললো, সে এখন তার নামের সঙ্গে তার নিজের নামটা জুড়িয়ে দিয়ে তাকে বোঝাতে হচ্ছে যে এটা আমার পলিটিক্যাল পার্টি। তো এই নামটা সে পেয়েছে। আর অন্যদিকে এই অন্যদিকে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এই নামটা পেয়েছে অজিত পাওয়ার। এই দুটোর মধ্যে অনেকে তোমরা গুলিয়ে ফেলো, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এটা পেয়েছে অজিত পাওয়ার, আর এটা পেয়েছে দ্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদ পাওয়ার, এই নামটা পেয়েছে হচ্ছে শরদ পাওয়ার নিজে। ঠিক আছে। আর শিবসেনার মধ্যে যখন ভাঙন এসেছিল তখন জানো যে শিবসেনার উদ্ধব ঠাকরের ছেলেই শিবসেনা, মানে যিনি শিবসেনা দলটা প্রতিষ্ঠা করেছিলেন উদ্ধব ঠাকরে, তার ছেলেই দেখা গেল যে সেখানে কি হলো না, শিবসেনার কিন্তু অধিকার হারিয়ে ফেললো। তো সেখানে শিবসেনা এখন কি না না, করেছে, উদ্ধব ঠাকরে কেন শিবসেনা তৈরি করেছিল? ওর বাবা তৈরি করেছিল। বাল ঠাকরে। বাল ঠাকরে তৈরি করেছিল। বাল ঠাকরে ছেলে হচ্ছে উদ্ধব ঠাকরে। এর বাল ঠাকরে যখন শিবসেনা তৈরি করেছিল তখন ঠিকঠাকই চলছিল, তোমরা দেখলে কয়েক মাস আগেই এই ওনার দলের একজন এমএলএ তিনি কি করলেন না, তিনি বিজেপিতে জয়েন করে গেলেন। হ্যাঁ, একনাথ শিন্ডে তোমরা দেখলে যে জয়েন করে গেল এবং আরো বড় একটা নাম্বার অফ এমএলএস কে নিয়ে তিনি কিন্তু জয়েন করলেন বিজেপিতে। যেহেতু বিজেপিকে বড় একটা নাম্বার নিয়ে তিনি জয়েন করেছেন, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে বিজেপিতে জয়েন করেছে মানে বিজেপিতে জয়েন করেনি, মানে একটা আলাদা পার্টি ফর্ম করেছে এবং সরকারে জয়েন করেছে। তো স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে সংখ্যাটা তাদের কাছে যেহেতু বেশি ছিল, তো তারা নামটাও তারা পেয়েছে, সিম্বলটাও তারা পেয়েছে। উল্টো দিকে বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে সে এখন শিবসেনা নামের সাথে নিজের নামটাকে জুড়ে দিয়ে বোঝাতে হচ্ছে যে এটা আমার বাবার পার্টি, এটা আমার পার্টি। বুঝতেই পারছো এইরকম ভাবে একটা বিজেপি পাওয়ারে আসার পর থেকে এই ধরনের কিন্তু পলিটিক্যাল পার্টিস গুলোর মধ্যে কিন্তু ভাঙা করা কিন্তু চলতেই আছে, বিশেষ করে করছে তো না, নতুন খুব কমই হচ্ছে, একটাও তো শুনলাম না নতুন হচ্ছে। নতুন যেগুলো হচ্ছে সেগুলো নতুন একেবারে নতুন এনার্জি নিয়ে তৈরি হচ্ছে। যেমন তোমরা দেখবে যে ওই তামিলের একটা অ্যাক্টর, স্টেটাসও দিয়েছিলাম দেখেছো বোধহয়, তামিলের অ্যাক্টর কি নাম যেন ওনার, খুব ভালো মুভি করেন তিনি, এবং আমার তো বিজয় থালাপতি দেখবে খুব ভালো মুভি করেন তিনি এবং ভীষণ ভালো একটা বড় মাপের স্টার। তিনি ঘোষণা করেছেন লাস্ট মুভিটা করছেন, শুটিং চলছে, এটা করার পর তিনি রিজাইন, আর মুভি করবেন না এবং কমপ্লিটলি নিজেকে তিনি কিন্তু রাজনীতিতে নিয়ে আসবেন এবং প্রচুর মানুষ তাকে সমর্থন করছেন।
এবং ইনিশিয়ালি তিনি এক প্রকার একটা কমেন্টও পাস করেছেন, সেটা হচ্ছে যে ওই সিএ নিয়ে তিনি এক প্রকার বিরোধিতা দেখিয়েছেন, যে সিএ এর মতো আইনগুলো নাকি দেশের মধ্যে মানুষের মধ্যে একটা একটা মানুষকে বিভেদ তৈরি করার একটা বিষয়। তো এই সমস্ত বক্তব্যগুলো মানবিকতার পক্ষে দাঁড়িয়ে তিনি বলেছেন বলে আরো বেশি বোধহয় আমার মনে হচ্ছে সমর্থন তিনি পাচ্ছেন এগুলো। কারণ রাজনীতির মধ্য দিয়ে তিনি সিনেমার মধ্যে দিয়ে ওই বার্তাগুলোই তো দিয়েছেন বারে বারে, যে তিনি বা স্টার হিসেবে উঠে আসা তো ওটাই একটা গুরুত্বপূর্ণ কারণ, যে সেখানে সেখানে অমানবিকতার বিনাশ করিয়েছেন, সেখানে অন্যায়ের বিনাশ করিয়েছেন, করে তিনি কি করেছেন, সেখানে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। তো মুভিগুলোর মধ্যে ওই ধরনের কতগুলো রোল তিনি প্লে করেছেন, একটা হিরো ওরশিপের কনসেপ্ট বলতে পারো, হ্যাঁ, একটা একটা বলতে পারো যে হিরো ওরশিপের কনসেপ্ট বলতে পারো, বা এটাকে বলা হয় যেমন আরেকটা শব্দ আছে, এটাকে কি যেন বলা হয়, ভুলছি শব্দটা। তো এই এই এগুলো আমরা দেখতে পাবো। যাই হোক, এখন তিনি এসেছেন বলে পলিটিক্সে কত মানুষ তাকে কিন্তু দেখার জন্য আসছে, এবং দেখবে টুইটারে তোমরা ওনার গেলে তোমরা দেখতে পাবে যে প্রচুর মানুষ ওনাকে কিন্তু ফলো করছেন, ওনাকে দেখতে আসছেন। মানুষের উৎসাহ কিন্তু বিশাল বড় দেখা যাচ্ছে সেখানে। তো হতে পারে সেখানে সাউথে একটা বড় পলিটিক্যাল চেঞ্জও আসতে পারে, ঠিক আছে, এটা আমরা দেখতে পাবো। আরো হ্যাঁ, আরো একটা পলিটিক্যাল পার্টি সেখানে কোথায় একটা ফর্ম হলো রিসেন্টলি, নামটা আমি ভুলছি, কোথায় একটা হলো এই এই 1 মাসের মধ্যে একটা আরো একটা পলিটিক্যাল পার্টি ফর্ম হয়েছে, ঠিক আছে। যাই হোক, আসছে, মনে পড়লে বলবো। তো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, রিসেন্টলি দ্য বুক হাউ প্রাইম মিনিস্টার ডিসাইডস ইন ওয়াজ ইন নিউজ, হু ইজ দ্য অথর অফ দ্য বুক। তো এটার অথর হচ্ছে নির্জা চৌধুরী। নির্জা চৌধুরী একজন এমিনেন্ট থিঙ্কার্স, তিনি 6জন প্রাইম মিনিস্টারের সঙ্গে তার যে কথোপকথন, তার যে ডায়লগ, ইন্টারভিউ নিয়েছেন, তার ইন্টারভিউতে যে ইনফরমেশনস গুলো উঠে এসেছে তাদের সম্পর্কে তিনি যা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, সেগুলোই তিনি, তার কাছে বিভিন্ন নোট ছিল, ইন্টারভিউ যখন নেন তখন স্বাভাবিকভাবে তার কাছে নোট থাকবে, জানো তোমরা, খাতা পেন নিয়ে বসেন সব সময়। তো স্বাভাবিকভাবে সেই নোটগুলোকে তিনি এক জায়গায় করেছেন এবং একটা একটা ডকুমেন্টেশনস করেছেন, সুন্দরভাবে অ্যানালাইজও করেছেন, শুধু ডকুমেন্টেশনস নয়। এবং সেখানে আমরা ইন্দিরা গান্ধী থেকে একেবারেই, ইন্দিরা গান্ধী 1980 থেকে শুরু করে বা তারও আগের টাইম পিরিয়ডটাও তিনি ধরেছেন। তো ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মানে সিকুয়েন্সে, তারপর ইন্দিরা গান্ধীর পর থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং, পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী আর মনমোহন সিং 2014 সাল পর্যন্ত। এই বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন। তিনি নরেন্দ্র মোদীকে কিন্তু তুলে ধরেননি, এটাও ভালো করে মনে রেখো, পরীক্ষায় হয়তো জানতেও চাইতে পারে। তো তিনি এখানে তুলে ধরেননি, এবং কার পলিটিক্যাল স্টাইল কেমন ছিল বা তার পার্সোনালিটি কেমন ছিল, সেই সমস্ত বিষয়গুলো তিনি এইখানে ব্র্যাকেটে বলেছেন। দেখে নাও, যেমন ইন্দিরা গান্ধীকে বলেছেন আই এম দ্য ইস্যু, যে আমি নিজেই ইস্যু, আমি সমস্ত কিছু ইস্যু ক্রিয়েট করব, আমি নিজেই ইস্যু সমাধান করব। তো আমি নিজেই ইস্যু, মানে এমার্জেন্সি পিরিয়ডে যেটা তিনি করেছিলেন, যে নিজে একটা বড় সমস্যা তৈরি করলেন, তারপরেই তিনি মানুষের কাছে আবার জনসমর্থন পাচ্ছেন। রাজীব গান্ধী গ্র্যাভিটাস অ্যান্ড পয়েস বলেছে। তারপরে বলেছে বিশ্বনাথ প্রতাপ সিং ক্রাফটি অ্যান্ড মাসিহা বলেছে, মেসিহা বলেছে। জানো তো বিশ্বনাথ প্রতাপ সিং গুরুত্বপূর্ণ রিফর্মস নিয়েছিলেন। ভিপি সিং তোমরা জানো যে সেখানে মন্ডল কমিশনস নিয়েছিলেন, তাই না, এগুলো আমরা জানি। মন্ডল কমিশন রিপোর্ট গুলোকে স্টাবলিশ করেছিলেন। নরসিংহ রাও এখানে বলেছে স্কলারসরি সুপারস্টিশিয়াস বলেছিলেন। তিনি বলেছিলেন যে প্রত্যেকটা নরেন্দ্র মোদী, সরি, প্রত্যেকটা লিডারের মধ্যে বা প্রাইম মিনিস্টারের মধ্যে একটা জিনিস কমন, তারা তিনি বলেছেন যে প্রত্যেকে সুপারস্টিশিয়াস, মানে প্রত্যেকেই ধর্মভীরু, প্রত্যেকেই দেখবে পরলোক নিয়ে ভয় করে, প্রত্যেকেই ভগবানের প্রতি ভয় আছে, ভাগ্য নিয়ে তারা সবসময় চিন্তা ভাবনা করে। তো এটা তিনি বলেছেন, এগুলো ইন্টারভিউ গুলো তোমরা দেখলে বুঝতে পারবে, মাঝে মাঝে আমি দেখি তো এগুলো শব্দগুলো শুনতে পাই। অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে তিনি বলেছেন যে ফরলর্নলি আর হচ্ছে সোমবার, এগুলো মিনিং গুলো দেখে নিও। আর মনমোহন সিং সম্পর্কে তিনি বলেছেন সো বি ইট, যা আছে থাক, ও বিশেষ কিছু পরিবর্তন হবে না, এই ধরনের একটা বিষয়। যাই হোক, এগুলো এখানে দেখে নিও। তো এই যে কারণে এখন এই বইটা হেডলাইনে এসেছে, সেটা হচ্ছে যেটা তোমরা জানো যে প্রথম কোন চিফ মিনিস্টার্সকে জেলে পাঠানো হয়েছে, যে সিটিং চিফ মিনিস্টার জেল থেকে তার কিন্তু সরকার পরিচালনা করছে। এবং জেলের নিয়ম অনুসারে তোমরা জানো যে অগাধ চিঠি সেখান থেকে লিখতে পারে, তার কোনো সীমা পরিসীমা নেই। তো জেল থেকে বসে চিঠি লিখে লিখে তিনি এখন কি করছেন না, সরকার পরিচালনা করছেন। তার মিসেস এসে তোমরা দেখতে পাচ্ছ যে এখন টিভি, সোশ্যাল মিডিয়ায় বা টিভি মিডিয়ার সামনে সেগুলোকে কিন্তু সেই এসএমএস টা পড়ে শোনাচ্ছেন, যে কি এসএমএস তিনি দিয়েছেন, এমএলএদের জন্য কি দিয়েছেন, সাধারণ নাগরিকের জন্য কি দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো তিনি ইস্যু ভিত্তিক, এগুলো তিনি কিন্তু পড়ে শোনাচ্ছেন। তো তিনি জেল থেকে দেশ সরকার পরিচালনা করছেন। এবং জানো যে একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টির তিনি হেড, আম আদমি পার্টির তিনি হেড, অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি আমি। তো তিনি এই জেলে যখন যাচ্ছেন তখন তিনি 3টে জিনিস চেয়েছিলেন। তো 3টে জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, তিনি এই নির্জা চৌধুরীর এই বইটা চেয়েছিলেন, যে এটা আমাকে যেন পাঠানো হয়, এটা যেন আমাকে জেলে একটা সুযোগ করে দেওয়া হয়, যে বাইরে থেকে, যেটা জানো তোমরা, বাইরে থেকে কোনো জিনিস ভেতরে অ্যালাউ করা হয় না, তো বাইরে থেকে ভেতরে যাতে এটা অ্যালাউ করা হয়, এই কারণে তুমি একটা দাবি জানিয়েছিলেন। তো এই বইটা তিনি এখন নিশ্চয়ই এটা পেয়েছেন। এই বইটা বসে তিনি এখন ওখানে পড়ছেন যে প্রাইম মিনিস্টার কিভাবে ডিসাইড করে।
এটা দিয়ে কি বুঝতে পারো? দুটো জিনিস এটার মধ্যে দিয়ে বুঝতে পারো। একটা জিনিস হচ্ছে যে বুঝতেই পারছো যে রাজনীতিতে যার যত বেশি মানে যে যত বেশি চ্যালেঞ্জ ফেস করবে তার কিন্তু ভবিষ্যৎটা তত বেশি উজ্জ্বল। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো তিনি জেলে আছেন, এখন জেলে বসেই এমন যেমন এই যে সঞ্জয় সিংকে জেল থেকে ছেড়েও দিয়েছে, তোমরা জানো যে ইডি গ্রেপ্তার করেছিল। যখন গ্রেপ্তার করেছিল তখন ওনার নামে একটা অ্যালিগেশন ছিল, এখন ইডি 6 মাস পর বলছে যে তার বিরুদ্ধে নাকি কিছুই পাওয়া যায়নি, কিছুই নেই। তো যাই হোক, এখন তিনি জেল থেকে বেরিয়ে এসে বলছেন যে জেলে বসে তিনি আইন কানুন সব পড়ে নিয়েছেন। তো এখানেও তিনি এই এক প্রকার জেলে বসে এখন পরিকল্পনা করছেন যে প্রাইম মিনিস্টার কিভাবে ডিসাইড করে সেটা শিখবো। তার মানে এটাও এক প্রকার বোঝো যে ওনার দূরদর্শিতাটা কত। আগামী দিনে তার মানে মনে মনে প্ল্যান করেই রেখেছেন তিনি যে আমি প্রধানমন্ত্রী হব এবং আমাকেও এগুলো শিখতে হবে এক প্রকার। নইলে কেন তিনি অন্য এতগুলো বই থাকতে এই বইটা কেন পড়তে যাবেন? তো এরা তো অনেক দূরদর্শী হন, অনেক অনেক আগামী দিনের পরিকল্পনা করে রাখেন। জেলে বসে বসে এখন এগুলো পড়বেন তিনি, যে 6 জন প্রাইম মিনিস্টার কিভাবে তারা ফাংশন করেছে, তাদের উইকনেস কোথায় ছিল, তাদের স্ট্রেংথ কোথায় ছিল, সেগুলো সম্পর্কে তিনি পড়বেন এবং নিজের অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং আগামী দিনে নিজেকে সেই পোস্টের জন্য তৈরি করবেন। এবং বুঝতেই পারছো যে এক্সেপশনাল, তিনি একজন চিফ মিনিস্টার, সিটিং চিফ মিনিস্টার, তাকে জেলে পাঠানো হয়েছে। তার মানে তিনিও জেল থেকে যদি ছাড়া পান, তার মানে সেই জেদ নিয়ে তিনিও যদি কিছু এক্সেপশনাল করবে, সেটা তার এই বইপত্রগুলো তিনি পড়তে চাইছেন, সেটা শুনেই বোঝা যাচ্ছে। তো বুঝতেই পারছো যে উনি অনেক দূরদর্শী এবং অনেক আরো কঠিন পরিশ্রম করতে রাজি আছেন, সেটা বোধহয় বোঝা যাচ্ছে এই ধরনের বই তিনি পড়ছেন বলে। তো অনেক পরিকল্পনা তিনি আগামী দিনের জন্য করছেন, সেটা আমরা বুঝতে পারছি। তো এই কারণে বইটা কিন্তু দেখো সমস্ত নিউজ চ্যানেলগুলো কভার করছে, সমস্ত খবরের কাগজগুলোতে লেখা হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো 8 মাস আগে এটা নিয়ে যখন বইটা পাবলিশ হয়েছিল তখন এতটা হই হুল্লোড় হয়নি। সমস্ত টিভি চ্যানেলগুলোকেই তিনি এক প্রকার বলতে পারো যে ইন্টারভিউ দিয়েছিলেন, ইন্টারভিউ নিয়েছিল তারা, বাট এতটা হই হুল্লোড় হয়নি, কিন্তু এখন হচ্ছে। তো এটাও আমরা কিন্তু একটা কারণ দেখতে পাচ্ছি। 7 নম্বর কোয়েশ্চেন চলে আসো, লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএমএলএ? পিএমএলএ হচ্ছে যেটা ইডি যে আইনে গ্রেপ্তার করে, এই যে দেখতে পাচ্ছ যে ইডি যে আইনে গ্রেপ্তার করছে সেটা হচ্ছে পিএমএলএ। এটা হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এটা এই তোমাদের পরীক্ষায় এটাও আসতে পারে, এই পিএমএলএ দেওয়া উচিত ছিল, আমার ভুলে গেছি। পিএমএলএ কোন মন্ত্রকের অধীনে, বলতে পারবে কোন মন্ত্রকের অধীনে? তোমরা জানো এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, কোন মন্ত্রকের অধীনে? হোম যেমন অ্যাফেয়ার্স। নেটে যেমন একটা প্রশ্ন এসেছিল যে আইএস আইপিএস দের যে ট্রান্সফার, সেটা কোন মন্ত্রকের অধীনে হয়, কোন মন্ত্রকে ট্রান্সফারটা করায়, জানা আছে? এটা নেটে কিন্তু এসেছিল একবার। হোম অ্যাফেয়ার্স, হ্যাঁ, গৃহমন্ত্রী, মানে হোম অ্যাফেয়ার্স। না, দুটোই হোম অ্যাফেয়ার্স নয়। বলো এটা কোন কোন আইনে, কোন মন্ত্রকের অধীনে? মানি লন্ডারিং, মানি শব্দ শুনে কোন কি মনে হচ্ছে, কোন মন্ত্রক হতে পারে? সাধারণ কমন সেন্স। ফিনান্স কমিশনের আন্ডারে আছে এটা, ঠিক আছে, ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে আছে, মাথায় রাখবে। সাধারণ ভাবে ভাবো জিনিসগুলোকে, কঠিন ভাবে ভাববে না। তো মানি শব্দের অর্থ হচ্ছে যে টাকা, তো ফিনান্সও টাকা, বুঝতেই পারছো, তার মানে ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে এটা এই ইডিরা কাজ করে। তো এই আইনটা কিন্তু ইডি কাজ করে, ফিনান্স মিনিস্টারের আন্ডারে কাজ করে, এবং কারাপশনস, মানি রিলেটেড যে কারাপশনস গুলো হয় সেগুলো তারা কিন্তু দেখাশোনা করে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বর্তমান দিনে এগুলো একটুখানি এইরকম ঘুরিয়ে ফুরিয়ে পড়বে, মানে অত্যধিক গভীরে যাওয়ার একেবারেই প্রয়োজন নেই আমি বলবো, যদি সময় থাকে পড়ো, কিন্তু বেসিক জিনিসগুলো ভালো করে নোট করো যেগুলো পরীক্ষায় আসে, যে কোন মন্ত্রকের অধীনে, এর পুরো নামটা কি। এবং এটাও জানবে যে এই আইনটার একটা বিশেষত্ব হচ্ছে যে এই আইনটাতে তুমি যদি জেলে, তোমাকে যদি আটক করা হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ, তোমাকে প্রমাণ করতে হবে তুমি নির্দোষ। তুমি যদি প্রমাণ না করতে পারো তাহলে সেখানে কিন্তু মুশকিল। তো এটা একটা মানে এটা নতুন রিফর্ম করেছে আইনটার মধ্যে রিসেন্টলি, 2000 বোধহয় 23 সালে, না 23 সালেই করলো রিফর্ম করে, এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে যে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। এই ধরনের কতগুলো বিষয় সেখানে তৈরি করেছে, যদিও তারপরে ইডিকেও প্রমাণ করতে হয় না যে একেবারে সেটা কিন্তু নয়, কিন্তু ইডি দেখতে পেলে যেহেতু প্রমাণ করতে পারলো না যে তিনি সেখানে মানি লন্ডারিং হয়েছে, বা প্রমাণ পেল না, সেই কারণে সঞ্জয় সিংকে ছেড়ে দিয়েছে। তবে তিনি কমপ্লিটলি যে খালাস হয়ে গেছেন সেটা নয়, তিনি জামিন পেয়েছেন, এখন সেটা তো কেস তো চলবেই। বাট ইনফরমেশন যখন পাইনি তখন ছেড়ে যখন দিয়েছে, তখন আর তোমরা কি ভাবো যে আর কখনো 6 বছর পরে গিয়ে পাবে? আমার তো বিশ্বাস নেই। তো কেননা এক প্রকার তারা পায়নি বলেই, পাবে না বলেই এক প্রকার নিশ্চিত হয়েছে বলেই ছেড়ে দিয়েছে, ওই রকমের আর্গুমেন্ট পেশ করেছে। নইলে হয়তো তারা মানে জামিন, মানে ইডি বলে নিজে যেমন জামিনের নাকচ করেনি, তো না জেনারেলি তারা নাকচ করতো, তারা বলতো এটা যে জেল থেকে ছাড়া পেলে তিনি হয়তো ইনফরমেশন ম্যানিপুলেশন করবেন। আসলে ইনফরমেশন কিছু বেঁচেই হয়তো নেই, সেই কারণে তিনি ম্যানিপুলেট করারও সুযোগ আসবে না ওর, সেই কারণে ওনাকে ছাড়া হয়েছে। নইলে কিন্তু জেলেই হয়তো আটকে রাখতে, যেমন বাকিদের আটকে রেখেছে, পার্থ চ্যাটার্জিকে আটকে রেখেছে, অর্পিতাকে আটকে রেখেছে, তোমরা জানো,
বা আরো অন্যান্য মন্ত্রীদের, যেমন চিফ মিনিস্টারকে আটকে রাখলো দিল্লির, তার উপমুখ্যমন্ত্রীকে আটকে রেখেছে, বা শিক্ষামন্ত্রী যিনি মনীষ সিসোদিয়া, কে কবিতাকে আটকে রেখেছে। কে কবিতা হচ্ছে টিডিএস এর হচ্ছে যে মুখ্যমন্ত্রী ছিল, তার তার হচ্ছে মেয়ে কে কবিতা, তাকে আটকে রেখেছে তোমরা জানো, মানি লন্ডারিং কেসে। তো এগুলো হচ্ছে সব এটাই পিএমএলএ অ্যাক্টে আটকানো হয়েছে, পিএমএলএ অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002। ভালো করে ধ্যান দেবে এগুলোতে, বারবার জানতে চাই এই ধরনের কোয়েশ্চেন্স গুলোই তোমাদের পরীক্ষায় আসবে, খুব কেয়ারফুলি এগুলো পড়বে, নোট করবে, এবং চেষ্টা করবে যে এই কন্টেম্পোরারি কোয়েশ্চেন্স গুলো এগুলো কিন্তু করে আসার। তো এইভাবে যদি একটুখানি রোজ 4টে 5টা 6টা করে যদি কোয়েশ্চেন্স যদি তোমরা আপডেট থাকো, তাহলে কিন্তু খবরটার সাথেও আপডেট থাকবে, কি ঘটছে সেগুলোও জানতে পারবে। প্যারালালি তোমরা ইনফো যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আসবে। যেমন একটা জায়গায় দেখলাম আমি ওই নিয়ে প্রশ্ন অলরেডি করে দিয়েছে। কি প্রশ্নটা? ওটা হচ্ছে তোমার পাবে, তোমরা প্রশ্নটা পেয়েছো বোধহয়, তোমরা যারা ইয়ারলি সলভ করেছো তারা বোধহয় নিশ্চয়ই পেয়েছো। সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রাল বন্ড। পেয়েছো প্রশ্নটা? কেউ ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন করেছে কিন্তু, দিল্লি ইউনিভার্সিটির এন্ট্রান্সে বোধহয় করেছে দেখলাম। হ্যাঁ, দেখেছো? ইলেকট্রাল বন্ড নিয়ে একটা দিল্লি ইউনিভার্সিটির এন্ট্রান্সে অলরেডি একটা প্রশ্ন করে ফেলেছে। সো বুঝতেই পারছো, তার মানে আমাদের এইগুলো থেকে প্রশ্ন আসে। এবং ফরেন পলিসির প্রশ্নগুলো তো বিশেষ করে ইন্টারনেটে খুবই নেট পরীক্ষায় আসে। কাজে একটু সাবধান, একটু কেয়ারফুলি পড়তে হবে, সাবধানতার সঙ্গে পড়তে হবে, ধীরে ধীরে পড়তে হবে। ঠিক আছে, যাক তাহলে আজকে এতটুকুই। নেক্সট ক্লাস আবার আমাদের আগামীকাল হবে, এবং 2-1 দিন পর থেকে আমাদের চেষ্টা এটাও থাকবে যে যেগুলো আমরা এই যেগুলো কন্টেম্পোরারি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো দুপুরবেলা করেই ক্লাসটা নিয়ে নেব। ঠিক আছে, দুপুরবেলা করেই ক্লাসটা নিয়ে নেবো, এগুলো চেষ্টা এটাও থাকবে আমার। ঠিক আছে, চলো তাহলে। আর তো নিশ্চয়ই কারো কিছু বলার নেই আজকে। দেখি কারা জয়েন করেছো। বিক্রম বোঝা গেছে? हाँ हाँ सर, समझ में आ गया। ওকে, তানু 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 বুঝতে পেরেছো? আমি তো বাংলা ইংলিশ বলছিলাম। ওকে ওকে, Yes, sir. ঠিক আছে। তোমার সাউন্ড আসছে না, আমি পরে শুনে নেবো তোমার কাছ থেকে। আর কারা আছো? ঐশী বেরিয়ে গেল। ঐশী আছো? বুঝতে পেরেছো ঐশী? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পিওয়াইকিউটা সলভ করে নাও, ফেলে রেখো না, আসবে তোমার পরীক্ষায়। ঠিক হ্যাঁ আছে, স্যার। আর বলো একতা, কালকে কোথায় ছিলিস তুই? কালকে যে এতবার করেছিস ক্লাস দেখে আরে প্রত্যেকদিন আমার যখনই ক্লাস চলে, প্রত্যেকদিন বাড়ির মালিক এই সময়টাতেই আসবে, এসে পরে পুরো চেক করবে যে আমি ননভেজ খেয়েছি কিনা, দিয়ে কিছুতেই যায় না। যতই বলি ক্লাস চলছে 10টার সময় আসুন, কোনো ব্যাপার না। এরা হচ্ছে সে জেদ্দি মানুষ একদম। তো এই করে প্রত্যেকদিন প্রবলেম হচ্ছে আমার। বোঝো। পুরো মানে এসে পরে আমার বেসিন চেক করছে, আমার বেসিনের নিচ চেক করছে। আরে ভাই, ননভেজটা চোখে দেখিনি এতদিন, তো খাওয়া তো দূর কি বাত, ডাস্টবিন চেক করবে, কি বলবো। ব্যাস, তাই হোক। তারপরে বলো দীপিকা দাস, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আর ঝিলিক বলো। স্টুডেন্ট আছে, ঠিক আছে, অসুবিধা হবে না। ময়ূরী হ্যাঁ স্যার, ঠিক আছে। আর নাজমুনিশা? নাজমুনিশা নেই। সোহিনী ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সায়ন্তন? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আর কে আছো? ময়ূরী? স্যার হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, রুদ্র বলো ঠিক আছে? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। ওকে, অমৃতা বলো ঠিকঠাক আছে? বোঝা যাচ্ছে? অমৃতার বাড়িতে তো ইয়ে আছে বোধহয়, ওয়াইফাই আছে, তাহলে দু তিনবার জয়েন করছো, কাটছো, বেরোচ্ছো, এরকম কেন? অমৃতা আছো? আচ্ছা, দীপান্বিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, দীপিকা দাস? স্যার বলছি যে আমি ওই ফোন থেকে করছিলাম, ফোনে চার্জ ছিল না বলে ল্যাপটপে অন করেছিলাম, আর দুটো মেল আইডি আছে, ওই জন্য হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এগুলো সলভ করে নিও যারা করনি এখনো। হ্যাঁ।
দীপিকা দাস ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আর কে থাকলো? আর তো কেউ থাকলো না। ঠিক আছে, তাহলে আজকে থাক। তোমার ঠিক আছে? হ্যাঁ বলো, তুমি কি বলছো? হ্যাঁ, হাত তুলেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। বলছি যে মানে এখন তো দেখছি যে মানে সিম্বল নিয়ে প্রশ্ন আসছে, মানে কোন পার্টি কোন সিম্বল। যেমন এর আগেও দিয়েছে যে সাইকেল কার সিম্বল ছিল এরকম। তো সিম্বল ওয়াইজ পার্টিগুলোর কি কোনো লিস্ট পাওয়া যাবে? তাহলে খুব এটা বেটার হতো। লক্ষ্মীকান্তের বইয়েই আছে, ইন্ডিয়ান না, পলিটি। এখন তো আপডেট হয়ে গেছে ব্যাপারটা। আমার কাছে কোনটা যেটা আছে সেটা তো 5th ভার্সন আছে। আপডেট? এই দুটো চারটে পার্টির নামই হয়েছে, বিশেষ হয়নি তো। এই দুটো পার্টি, দুটো তিনটে পার্টি ভাঙলো, আর তো ভাঙেনি। শিবসেনা ভেঙেছে। মানে আর স্টেট পার্টিগুলো স্টেট পার্টি গুলো, নতুন স্টেট পার্টি কোথায় আছে? ওটাতে আছে, সব আছে, ওটাতে সব আছে। ঠিক আছে। ওটাতে সব। যদি শিবসেনা তো বলেই দিলাম যে শিবসেনা যেটা একনাথ শিন্ডে পেয়েছে সেটা শিবসেনা পেয়েছে, যেটা বাল ঠাকরে পেয়েছে, উদ্ধব ঠাকরে যেটা পেয়েছে, উদ্ধব ঠাকরে পেয়েছে হচ্ছে তোমার নিজের নামে পেয়েছে, শিবসেনাকে সঙ্গে নিজের নাম জুড়ে দিয়েছে। আর সিম্বল গুলো দেখে নিও একটু। আর হ্যাঁ দেখে নিও। আর বাকি নামগুলো তো বলে দিলাম, ঠিক আছে এগুলো। আর নতুন নামগুলো যেগুলো, যে পলিটিক্যাল পার্টিগুলো ফরমেশন হচ্ছে সেগুলো একটু দেখে নিও। যেমন ওই যে বললাম নর্থ ইস্টের ওই কি বললে নামটা, থালাই মানে কি নাম বললে? এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি। সাউথের কি নাম বললে? বিজয় থালাপতি। বিজয় থালাপতি একটা পার্টি ফর্ম করেছে, সেই পার্টির নামটাও একটু দেখে নিও, কারণ পপুলার লোক পার্টি ফর্ম করেননি উনি। করেনি না, তো দেখে নিও। না। নাম দিয়েছে নিজের মতো করে সে, ঠিক আছে, যেগুলো দেখে নিও, ঠিক আছে। নাজমুল এসে বোঝা গেছে? ওকে, নাজমুল এসে নেই। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। বইয়ে পেয়ে যাবে পুরো লিস্টটা, অসুবিধা কিছু নেই, আছে। না পেলে বলো, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর যারা মেটেরিয়ালস গুলো পাওনি তারা পোস্টাল অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। পোস্টাল অ্যাড্রেস না পাঠালে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে লিখে দাও নিজেদের পোস্টাল অ্যাড্রেস, নাহলে তোমাদের মেটেরিয়ালস গুলো না পেলে পড়বে কি করে। অ্যাড্রেসটা পাঠিয়ে দাও, আগামীকালই তোমাদের, আজকে পাঠিয়ে দিলে আগামীকাল তোমাদের পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। কেউ নেই, দু একজন তোমরা নতুন যারা জয়েন করেছো তাদেরই কথা বলছি, বাকিরা তোমরা সবাইকে পাঠানো হয়েছে প্রত্যেককে ধরে ধরে। ওটা পাঠিয়ে দিও, ঠিক আছে। চলো তাহলে আজকে এখানেই থাক, দেখা হবে আবার আবার আগামীকাল উইথ লিডারশিপ থিওরি। ওকে, গুড নাইট। স্যার স্যার বলো। বলছি যে ওই যে গ্রুপটা পত্রপত্রিকা দিয়েছেন ওটা আমি জয়েন হতে পারিনি, তো ওটা কি কালকে ফোন করে ওনাদের কিছু বলতে হবে, মানে আপনার যে অফিসিয়াল আছে স্টাফ? ওই ভদ্রলোককে এসএমএস করে বলো, যে নাম্বারটা তোমাদের দিয়েছিলাম সেই নাম্বারে বলো যে আমি জয়েন হতে পারছি না, গ্রুপটা ফুল। বলো, ওনার কাছে অনেকগুলো গ্রুপ আছে, যে কোনো এক যে গ্রুপটাতে ফাঁকা আছে সেই গ্রুপের লিংক দিয়ে দেবে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো গুড নাইট।